রিদি অবাক হয়ে বলল, ভালোবাসা প্রকাশ না করেও এইভাবে কাউকে ভালোবাসা যায় নাকি? শুভ্র লিখল, জানি না, তবে আমার হারানোর ভয়টা সবকিছুর চেয়ে বেশি ছিল। আমি তোকে হারাতে পারবো না, একদম মরে যাব। এই পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই। আমার প্রতিটা নিঃশ্বাস নেওয়ার শক্তি তুই। দেহটা আমার শরীরে থাকলেও প্রাণটা রয়ে গেছে তোর ভেতরে। পৃথিবীতে যদি সাইফান শুভ্র চৌধুরীর কোনো দুর্বলতা থেকে থাকে, তবে সেই দুর্বলতা হচ্ছিস একমাত্র তুই। রিদির চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। এই পাথরের মতন কঠিন মানুষটা তাকে একটা অতলান্ত গভীরতায় ভালোবাসত, আর সে বিন্দু মাত্র টের পেল না। নিজের ভালোবাসার মানুষের চোখের ভাষা বুঝতে না পারার গ্লানি তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে তার। তবে কি সে সত্যিই এক ব্যর্থ প্রেমিকা? রীতি আর নিজেকে সামলাতে পারল না। সে আছড়ে পড়ল শুভ্রের বুকে, দুই হাতে তাকে পেছন করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আপনি আমায় এত ভালোবাসতেন আর আমি একটুও ধরতে পারলাম না? কেন আমি আগে আপনার মনের হদিস পেলাম না? শুভ্র নিজের সমস্ত আকুলতা দিয়ে হৃদিকে চাপটে ধরল। গলার ক্ষত থেকে চিনচিনে ব্যথাটা আজ যেন মধুর মনে হচ্ছে। সে হৃদির চুলে মুখ গুজে বড় বড় শ্বাস নিতে থাকলো। হৃদির উষ্ণ অশ্রু শুভ্রের বুক ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু সেই সিক্ততায় আজ কোনো দহন নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। রুমের নিস্তব্ধতাকে ছাপিয়ে হৃদির কান্নার শব্দ আর শুভ্রের হৃৎপিণ্ডের ধুকপুকানি শোনা যাচ্ছে। শুভ্র চোখ বুজে অনুভবে ডুব দিল। তার মনে হলো আজ যেন সে তার হারিয়ে যাওয়া প্রাণটা ফিরে পেল। হৃদিকে বুকের সাথে আরও একটু চেপে ধরে সে নিঃশব্দে জানিয়ে দিল এই আশ্রয়টুকুর জন্য সে আচম্ম তৃষ্ণার্ত ছিল। সময়ের চাকা ঘুরে কেটে গেল 20 দিন। শুভ্রকে মাসখানেক হাসপাতালে থাকতে হয়নি। 5 দিনের মাথাতেই তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। এখন সে পুরোপুরি সুস্থ, তেজদীপ্ত সেই আগের শুভ্র। রীতি অবশ্য তাদের বাড়িতেই আছে, তবে মাঝে মধ্যে এসে শুভ্রকে দেখে গেছে আর ফোনে নিয়মিত খবর নিয়েছে। তাদের দুজনের মাঝে ভালোবাসার অথৈ সাগর থাকলেও সেই চিরচেনা ঝগড়াটা এক চুলও কমেনি। শুভ্র বরং আগের চেয়েও বেশি দোষী হয়ে উঠেছে। মেয়েদের মতো খুঁটিনাটি বিষয় নিয়ে রীতির সাথে ঝগড়া বাঁধায়। রীতির অবশ্য মন্দ লাগে না, সে যেন প্রতিদিন নতুন করে এক অন্য শুভ্রকে আবিষ্কার করছে। শুভ্র পরিপাটি হয়ে নিচে নামলো। পরনে ধপধপে শার্ট আর মিশমিশে কালো প্যান্ট, কবজিতে ফিতার একটি কালো ঘড়ি, চোখে সানগ্লাস। শার্টের ওপরের দুটো বোতাম খোলা রেখে সে আপন মনে হাতা ফোল্ড করতে করতে বাইরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই শুভ্রা এক বয়াম আচার নিয়ে চপচপ করে খেতে খেতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বাঁকা হেসে, লম্বা শীষ বাঁচিয়ে বাঁকা হেসে বলে উঠল, ওহ, কোথায় যাওয়া হচ্ছে ব্রো? রিভার সাথে বুঝি ডেটে যাওয়া হচ্ছে? হুম হুম, বলি একটু কমিয়ে প্রেম করো ব্রো, না হলে বিয়ের পর তো প্রেম করে কোনো মজাই পাবে না। শুভ্র থেমে শুভ্রার দিকে তাকালো। তার ভ্রু কুচকে একাকার। হোয়াট রিভা? রিভা আবার কে? শুভ্রা আচারের বয়াম থেকে একটা আমসত্ত্ব মুখে পুড়ে নির্বিকারভাবে বলল, কে আবার? তোমার হবু বউ? কিন্তু নাম তো রিদি, রিভা না। আগে উচ্চারণ করতে শেখ ইডিয়েট। শুভ্রা মুখটা ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আমি ঠিকই উচ্চারণ করেছি। আমি ওকে এই নামে দিয়েছি, রিভা। তোমার বউ হওয়ার আগে ও আমার কলিজার বন্ধু ছিল। এখন সে তোমার বউ হবে বলে কি আমি আমার ফ্রেন্ডকে ভুলে যাব? আবার সে আমার ভাবিও হয়ে গেছে। তাই রিতে সে আমার ফ্রেন্ড আর ভাতে আমার ভাবি। আইডিয়াটা দারুণ না? হুম। শুভ্র সদর দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বিরক্তিতে একবার মাথা নাড়ল। গটগট করে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলল, একদম ফালতু আইডিয়া। সন্ধ্যার দিকে শুভ্র রীতিদের বাড়িতে এলো। হঠাৎ সোহান চৌধুরী ফোন করে তাকে জরুরি ভিত্তিতে আসতে বলেছেন। শুভ্র ড্রয়িং রুমে পা রাখতেই দেখল সোফায় সবাই গোল হয়ে বসে আছে, শুধু রীতি নেই। সেখানে ঈশানও উপস্থিত। সবাই বেশ হাসি খুশি মনে আড্ডা দিচ্ছে। শুভ্রকে দেখা মাত্রই ইমন চিৎকার করে উঠল, ওই তো ভাইয়া এসে গেছে। শুভ্র কিছুই বুঝতে পারল না তাকে এভাবে হুট করে ডাকার কারণ কি। ঠিক তখনই সিঁড়ির দিকে নজর যেতেই
তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্রা একটা টকটকে গোলাপি রঙের শাড়ি পরিয়ে রিদিকে সিঁড়ি দিয়ে ধরে ধরে নিচে নামিয়ে আনছে। রিদি লজ্জায় মাথা নিচু করে রেখেছে। গোলাপি রঙের কাতান শাড়ি, বাম হাত ভর্তি ম্যাচিং রেশমি চুড়ি, গলায় একটা চমৎকার নেকলেস, কপালে ছোট্ট পাথরের সাদা টিপ, আর চোখে গাঢ় কাজল যেন তার মায়াবী রূপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, আর মাথায় আলতো করে শাড়ির আঁচল টানা। শুভ্র এক দৃষ্টে তাকিয়ে রইল। তার মনে হলো আসমান থেকে কোনো গোলাপি পরি নয়, বরং আস্ত এক নতুন বউ এই মাত্র তার সামনে এসে দাঁড়িয়েছে। শুভ্রের চোখের পলক পড়ছে না। এই রূপ যে তার হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রিদি নেমে এসে সবার প্রথম সোহান চৌধুরীকে সালাম করল। সোহান চৌধুরী পরম মমতায় তার মাথায় হাত রেখে দোয়া করে বললেন, সুখীয় মা। রিদি এবার সাহেরা চৌধুরীকে সালাম করতে গেলে তিনি রিদির কাঁধ ধরে তাকে সোজা করে দাঁড় করালেন। তারপর আদুরে ভঙ্গিতে রিদির থুতনিতে হাত ছুঁয়ে বললেন, মাশাল্লাহ, মেয়ে তো নয়, যেন সাক্ষাৎ পরী। জানিস মা, আমি সব সময় মনে মনে চাইতাম ঠিক তোর মতো একটা পরী বউ যেন আমার ছেলের ঘরে আসে। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। রিদি লজ্জায় আরও বেশি মাথা নিচু করে ফেলল। সোহান চৌধুরী এবার শুভ্রকে হাতের ইশারায় ডাকলেন, এখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে নাকি এদিকে আসবে? শুভ্র ধীর পায়ে সবার মাঝখানে এগিয়ে গেল এবং হৃদির ঠিক পাশেই গিয়ে দাঁড়ালো। শুভ্রা এই সুযোগে তার ফোন বের করে টপাটপ কয়েকটা তাদের দুজনের ছবি তুলে নিল। ঈশান পাশ থেকে উকি দিয়ে শুভ্রার ফোনের ছবিগুলো দেখে নাক সিটকে বলল, তোর ছবিগুলো একদমই ভালো হচ্ছে না। এটা কোনো স্টাইল হলো? রিধি একদিকে আর বস অন্যদিকে, দুজনকে একদম গা ঘষাঘষি দাঁড় করিয়ে ছবি তুললে হবে। শুভ্রা আফসোস করে বলল, আমার ভাই আবার ছবি তুলবে, এই যে লুকিয়ে কয়েকটা তুললাম, এটাই আমার ভাগ্য। ঈশান আশ্বস্ত করে বলল, আরে বড়দের কথাবার্তা সেসব, তখন না হয় সুযোগ বুঝে তুলে নিও। ভাইয়া তো পোজ দিয়ে ছবি তুলবে না। সেটা আমার উপর ছেড়ে দাও। আচ্ছা, ছেড়েই দিলাম। সোহান চৌধুরী ইকবাল এহসানের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তো ইকবাল তো অনেক হলো, এখন আমরা দিন তারিখটা চূড়ান্ত করে ফেলতে চাচ্ছি, তুমি কি বলো? শুভ্রের মাথায় তখনও কিছুই ঢুকছে না যে আসলে এখানে হচ্ছেটা কি। সে আর চোখে বারবার এদিকে দেখছে। মেয়েটা সত্যিই একদম নতুন বইয়ের মতো লজ্জায় মাথা নিচু করে আড়ষ্ট হয়ে আছে। শুভ্রর এই দ্বিধাগ্রস্ত অবস্থা দেখে ঈশান একটু ঝুঁকে তার কানে কানে ফিসফিস করে বলল, আপনার বিয়ের পাকাপাকি কথা চলছে, বস বুঝেছেন এবার? এখন নতুন জামাইয়ের মতো ওই পাশের সোফায় গিয়ে একটু ভদ্র হয়ে মাথা নিচু করে বসে থাকেন তো। শুভ্রের কাছে পুরোটা মনে হয় এবার পরিষ্কার হলো। তাহলে এই কারণেই আজ তাকে হুট করে ডাকা। শুভ্র মুহূর্তেই ঈশানের কাঁধে হাতের ভর দিয়ে বেশ আয়েসি আর অদ্ভুত এক ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, তোমার কি মনে হয় আমি এসব ফালতু ঢং আর লজ্জার অভিনয় করব? ঈশান হাসতে হাসতে বলল, করতে হয় বস, এসব নিয়ম। শুধু তাই না, বিয়ের দিন তো আপনাকে শরমের অভিনয় করে মুখে রুমাল দিয়ে আসতে হবে। শুভ্র চরম বিরক্তি নিয়ে নাক সিটকে বলল। ছ্যাঃ, কি ফালতু কথা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুভ্র আর রীতির বিয়ের দিনক্ষণ ঠিক হলো। অক্টোবরের 2 তারিখ, বার শুক্রবার, তাদের বিয়ে। আর 1 তারিখ বৃহস্পতিবার গায়ে হলুদ। দীর্ঘ প্রতীক্ষা আর মান অভিমানের পর দুই পরিবারে এখন শুধু খুশির আমেজ। রীতির মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সে ভাবছে কত সুন্দর ভাগ্য তার, যাকে সে নিজের অজান্তে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে, সেই মানুষটাও তাকে ঠিক কতটাই ভালোবাসে। আর মাত্র কিছুদিন, তারপরে সে এক নতুন রীতি হয়ে শুভ্রের চিরস্থায়ী সঙ্গিনী হিসাবে তার জীবনে প্রবেশ করবে। রীতি লজ্জা মাখা মুখেই একবার শুভ্রের দিকে তাকালো। দেখল শুভ্র তখন ঈশানের কাঁধে হাত দিয়ে তার দিকেই অপলক তাকিয়ে আছে। রীতিকে তাকাতে দেখে শুভ্র মুহূর্তেই ভ্রু নাচিয়ে চোখ মারল। রীতির সাথে সাথে লজ্জায় চোখ নামিয়ে নিল। বাড়ির সকলে খুশিতে মেতেছে, একে অপরকে মিষ্টি খাওয়াতে লাগলো। সোহান চৌধুরী আর ইকবাল সাহেব, ইকবাল এহসান তাকে একে অপরকে বুকে জড়িয়ে ধরলেন। এসব দেখে রীতি আর নিজেকে ঠিক রাখতে পারল না।
লজ্জায় শাড়ির কুচি ধরে দৌড়ে সিঁড়ি বেয়ে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। তার এমন কাণ্ড দেখে বাড়ির সবাই হো হো করে হেসে উঠল। রীতির পিছনে পিছনে শুভ্রও যেতে চাইল, কিন্তু ঠিক তখনই ঈশান শুভ্রের হাত ধরে টেনে বলল, বস কোথায় যাচ্ছেন? চলুন, অফিসে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে। শুভ্র যাওয়ার জন্য ছটফট করতে করতে দাঁতে দাঁত চেপে বলল। রাখ তোর মিটিং ভাই, আমায় এখন যেতে দে। শুভ্রর অন্য হাতটা ইমন টেনে ধরল। সে বেশ মজা নিয়ে বলল। মিটিং না বরং চলো আমরা বরং কয়েকদিনের জন্য দেশে বাইরে চলে যাই। শুভ্র এবার বেশ ভালোভাবেই বুঝতে পারল যে এই দুইটা মিলে তাকে ইচ্ছে করে আটকে রাখছে আর মজা নিচ্ছে। সে আর নিজেকে সামলাতে না পেরে অসহায় স্বরে বলে উঠল, আল্লাহর ওয়াস্তে বলছি, আমি আর কোনো দিনও মিটিং করব না, আর না কখনো বাইরে যাওয়ার বাহানা করব। বিয়ের পর একদম বউয়ের শাড়ির আঁচল ধরে বাড়িতে বসে থাকবো। তা বলছি এখন অন্তত আমাকে ছাড়। শুভ্রের মুখে এমন বউ পাগল টাইপ কথা শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ল। ঈশান আর ইমন তবুও ছাড়ছে না। তারা যেন আজ শুভ্রকে এক মুহূর্তের জন্য হৃদির কাছে ফিরতে দেবে না বলে কসম খেয়েছে। শুভ্রা হাসতে হাসতে সাহেরা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আম্মু, এখন কি সেই নিয়মটা নেই যে বরকনের বিয়ে ঠিক হলে বিয়ের আগে তারা একে অপরকে দেখতে পারে না? সাহেরা চৌধুরী মেয়ের ইশারা বুঝে নিয়ে গম্ভীর হওয়ার ভান ধরে বলল। কে বলেছে নেই? অবশ্যই আছে। শুভ্রা এবং শুভ্রের দিকে আঙুল তুলে বলল, তাহলে ভাইয়া যে রিভার সাথে দেখা করতে যাচ্ছে? সাহেরা চৌধুরীর দিকে তাকিয়ে শুভ্রা অলক্ষ্যে একটি চোখ টিপল, যার মানে সে পুরোপুরি মজা নিচ্ছে। সাহেরা চৌধুরীও মিথ্যে রাগ দেখিয়ে শুভ্রের দিকে তাকিয়ে কড়া স্বরে বললেন, খবরদার শুভ্র, বিয়ের আগে তুই রিধির আশেপাশেও যাবি না। শুভ্র একদম চুনের মতো মুখ করে ফেলল। তাকে দেখে এখন মনে হচ্ছে এক ভোলা ভালা কাঠবিড়ালি, যে তার কাছে উঠতে পেরেছে ঠিকই, কিন্তু প্রিয় ফলের নাগাল পাচ্ছে না। শুভ্র মুহূর্তেই বিরক্ত নিয়ে বলে উঠল, তোমরা সবাই আমার সাথে ইচ্ছে করে এসব করেছো। তোমরা এত ভালো অভিনয় করতে পারো কিভাবে? কিছুদিন আগে সবাই মিলে কি দারুণ নাটক করলে। তোমাদের কাণ্ড দেখে তো আমার জি বাংলার আর স্টার স্টার জলসার কথা মনে পড়ে যাচ্ছে। নাটকের কথা বললেন বস, আমরা কেন এত নাটক করলাম? কারণটা কি জানতে চান আপনি? ঈশান মুখ থেকে হুট করে এই নাটকের কথা শুনে শুভ্র মুহূর্তের মধ্যে পাথরের মতো গম্ভীর হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে এলো, চোখের মণি দুটো তীক্ষ্ণ হয়ে বিঁধল ঈশানের উপর। সে একদম নিরেট আর গম্ভীর সুরে বলল, হ্যাঁ, জানতে চাই কেন আমার সাথে সবাই এমন নাটক করলে? এত কষ্ট দেওয়ার কারণটা কি? শুভ্রর গলার স্বরে এক ধরনের চাপা হাহাকার আর তীব্র অভিমান মিশে আছে। যে কষ্টটা সে গত কয়েকদিন ধরে তিলে তিলে সয়েছে, সেটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে বের হতে চাইছে। সে শুধু নির্বাক হয়ে সবার মুখের দিকে তাকাচ্ছে। উত্তরের আশায় তার বুকটা ঠিপ ঠিপ করছে। ঈশান এবার রহস্যময় এক হাসি হাসল। সে শুভ্রর একদম কাছে এগিয়ে সে রক্তিম কণ্ঠে বলল, কারণটা জানার পর নিজেকে ধরে রাখতে পারবেন না। কথাটা শুনে শুভ্রর ভ্রু কুচকে একাকার হয়ে গেল। এই লুকোচুরি আর হেয়ালি তার এখন আর এক বিন্দুও সহ্য হচ্ছে না। তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে ঈশানের একদম মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে ফেটে পড়ল। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বলো। ঈশান এবার একটু দীর্ঘশ্বাস ফেলে স্থির দৃষ্টিতে শুভ্রের দিকে তাকালো। তার কণ্ঠে যেন এক গভীর রহস্যের টান। সে শান্ত স্বরে বলল, কি আর করার, তাহলে তো একটু অতীতে যেতেই হয়। চলুন আপনাকে অতীতটা শুনিয়ে আসি। অতীত। সেদিন দরজার ওপাশে সাহেরা চৌধুরী আর রিদি কাউকে না স্বয়ং সোহান চৌধুরীকেও দাঁড়িয়ে থাকতে দেখে দুজনের রক্ত হিম হয়ে এলো। তার চোখে মুখে আগ্নেয়গিরির মতো রাগ। সাহেরা চৌধুরী তো ভয়ে বড় বড় ঢোক গিলতে লাগলেন। শরীর থরথর করে কাঁপছে। সোহান চৌধুরী কোনো চেঁচামেচি করলেন না, শুধু পাথর শীতল চোখে সাহেরা চৌধুরীর দিকে তাকিয়ে আদেশ দিলেন, সব কাপড় চোপড় গোছো, আমার আজকে ঢাকা ব্যাক করব। সেই দিনই সোহান চৌধুরী, হৃদি, তার পরিবারের সবাই ঝড়ের গতিতে ঢাকা চলে এলেন। সোহান চৌধুরী ইকবাল এহসানকে জরুরি ভিত্তিতে তাদের বাড়িতে যেতে বললেন। হৃদিরা সরাসরি শুভ্রাদের বাড়িতে গিয়ে উঠল। ড্রয়িং রুম, পুরো ড্রয়িং রুমের বাতাস যেন গুমোট হয়ে আছে।
ইকবালের মুখটা রাগে থমথমে, যেন এখনই ফেটে পড়বে। সোহান চৌধুরীর গম্ভীর মুখের প্রতিটা ভাঁজে বিরক্তি স্পষ্ট। রীতি মাঝখানে দাঁড়িয়ে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সোহান চৌধুরী এরই মধ্যে সব সত্যিটা ইকবাল এহসানের কাছে ফাঁস করে দিয়েছেন। সব শুনে ইকবাল এহসান আগুনের মতো রীতির উপরে ফেটে পড়লেন। কিছুক্ষণ পর ধীর পায়ে রীতির সামনে গিয়ে সরাসরি প্রশ্ন ছুড়লেন। তোর আর শুভ্রের সম্পর্ক কি? বাবার এমন প্রশ্নে রীতি আতঙ্কে কেঁপে উঠল। তার কান্নার বেগ আরও বেড়ে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ সরল না। ইকবাল এহসান এবার গগন বিদারী এক ধমক দিয়ে বললেন, কথা কানে যায় না, কি বলছিস? শুভ্রের সাথে তোর সম্পর্ক কি? জবাব দে। হৃদির কান্নার বেগ এবার বাঁধ ভাঙল। তার কান্নার শব্দে ড্রয়িং রুমের গুমট বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। সে কি বলবে, কিভাবে শুরু করবে, কিছুই ভেবে পাচ্ছে না। হৃদির এই নীরবতা ইকবাল এহসানের রাগকে আরও উস্কে দিল। তিনি এবার দাঁতের দাঁত চেপে চরম এক হুমকি ছুড়ে দিলেন। সত্যি বলবি নাকি তোর বাবার মুখে দেখতে চাস? কথাটা শোনা মাত্রই হৃদি আতঙ্কে শিউরে উঠল। তার কলিজাটা যেন কেউ নিষ্ঠুরভাবে মুচড়ে দিল। বাবার মুখ থেকে এমন কথা শোনার পর সে আর চুপ থাকতে পারল না। বুকের ভেতরেই জমানো পাহাড় সমান পাথরটা শেষ অনেক কষ্টের সাহস সঞ্চয় করলো সরিয়ে। আর কতকাল লুকাবে এই সত্যি? আজ যা হওয়ার হোক। সে মাথা তুলে অস্ফুট স্বরে কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি শুভ্র ভাইকে ভালোবাসি। কথাটা শেষ হওয়ার আগেই ড্রয়িং রুমে এক প্রলয়ঙ্করী শব্দ শোনা গেল। ঠাস! ইকবাল এহসানের হাতের প্রচণ্ড থাপ্পড়টা হৃদির নরম গালে গিয়ে বিঁধল। জ্বরের শব্দে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। এক কোণে দাঁড়িয়ে থাকা শুভ্রার চোখ বড় হয়ে গেল। সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। হৃদি তার ভাইকে ভালোবাসত, অথচ সে জানত না। ইকবাল এহসান জ্বর মেরেই ক্ষান্ত হলেন না। তিনি হৃদির দিকে ঘৃণার চোখে তাকিয়ে গর্জে উঠলেন, লজ্জা করছে না তোর? নিজের বাবার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে একটুও বাঁধল না? এত বড় লজ্জাহীন মেয়ে আমি জন্ম দিয়েছি। রীতি তখন ব্যথায় আর অপমানে ভেঙে পড়ছিল, কিন্তু তার চোখে এখন এক অদ্ভুত দৃঢ়তা। সে কাঁদতে কাঁদতেই ভেজা গলায় বলল, আব্বু, সত্যি কথা বলতে লজ্জা পেতে নেই। তোমরা আমার কাছে সত্যিটা জানতে চেয়েছো, আমি আজ সত্যিটাই বলেছি। হ্যাঁ আব্বু, আমি শুভ্র ভাইকে অনেক ভালোবাসি। রীতির এই স্পষ্ট স্বীকারোক্তি ড্রয়িং রুমে উপস্থিত সবার মুখে যেন কুলুপ এঁটে দিল। রাবেয়া এহসান হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন। তিনি রিধির কাঁধ দুটো সজোরে ঝাঁকিয়ে আর্তনাদ করে উঠলেন, ভালোবাসিস মানে? পাগল হয়ে গিয়েছিস তুই? কি আবোল তাবোল বলছিস এসব? রীতি তখনও টলমল চোখের মায়ের দিকে তাকিয়ে স্থির স্থির কণ্ঠে বলল, আমি আবোল তাবোল বলছি না আম্মু, আমি সত্যি শুভ্র ভাইকে চুপ! ইকবাল এহসান আঙুল উঁচিয়ে রীতিকে মাঝপথেই থামিয়ে দিলেন। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তিনি গর্জে উঠে বললেন, এই শব্দটা দ্বিতীয়বার তোর মুখ থেকে বের হলে ওই মুখ ভেঙে দেবো আমি। তোর মামা যে আত্মীয়তার মধ্যে আত্মীয়তা পছন্দ করেন না, সেটা জানা সত্ত্বেও এই কথা বলতে তোর লজ্জা করছে না? ঠিক তখনই সোহান চৌধুরী নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ধীর পায়ে রীতির সামনে গিয়ে একদম ওর চোখের দিকে সোজা তাকালেন। তার শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠস্বর পুরো ড্রয়িং রুমে প্রতিধ্বনিত হলো। শুভ্রকে তুই ভালোবাসিস, সত্যিটা কি এইটুকুই নাকি এর চেয়েও বড় কোনো সত্যি আছে? রীতি এবার আর পিছু হটল না। সে জানে আজ লুকানোর মানে হলো সব হারানো। সে বুক ভরা সাহস নিয়ে চরম সত্যিটা উগড়ে দিল। শুভ্র ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে, আমরা দুজন স্বামী স্ত্রী। মুহূর্তের মধ্যে পুরো ড্রয়িং রুমে যেন একটা শক্তিশালী বোমা ফাটল। সাহেরা চৌধুরী আর সোহান চৌধুরী বাদে উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল। চারিদিকে এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা নেমে এলো। ইকবাল এহসান কিংকর্তব্য বিমূঢ় হয়ে রাবেয়া এহসানের দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বললেন, এই তোমার মেয়ে সব কি বলছে? বিয়ে হয়েছে মানে? এটা কি ও ফজলামো পেয়েছে নাকি? সোহান চৌধুরী এবার ইকবালের দিকে তাকিয়ে পাথর শীতল গলায় বললেন, এটা ফাজলামো না ইকবাল, এটা সত্যি। আর শুভ্রর বিয়ে হয়েছে। ইকবাল এহসানের চরম বিস্ময়ে অস্ফুট স্বরে বললেন, বিয়ে মানে? হ্যাঁ, সোহান চৌধুরী চোখ করলেন, বিয়ে।
আমার বেশ কিছুদিন ধরে ওদের উপর সন্দেহ হচ্ছিল। সেদিন আমি বুঝে নিয়েছি এদের সম্পর্ক শুধু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নেই, এর আড়ালে আরো গভীর কিছু লুকানো আছে। আর যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। ইকবাল এহসান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। নিজের মেয়ের মুখে এমন দুঃসাহসিক কথা শুনে তার হিতাহিত জ্ঞান লোপ পেল। তিনি রিদিকে মারার জন্য তেড়ে গেলেন। সোহান চৌধুরী দ্রুত এসে তাকে জাপটে ধরল। ইকবাল এহসান তখনও আক্রোশে কাঁপছেন। তিনি রিদির দিকে তাকিয়ে জানোয়ারের মতো গর্জে উঠলেন। ছেড়ে দিন ভাই সাহেব, ওরে আজকে আমি মেরেই ফেলবো। এই কুলাঙ্গার মেয়ে আমার দরকার নেই। কুলাঙ্গার মেয়ের থাকার চেয়ে না থাকা অনেক ভালো। সোহান চৌধুরী বেশ শক্তভাবে তাকে আটকে রাখলেন। তিনি গম্ভীর গলায় বললেন, মাথা ঠান্ডা করে ইকবাল, এখানে মাথা গরম করলে চলবে না, যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। সাহেরা চৌধুরী এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে সব দেখছিলেন। স্বামীর এমন রহস্যময় শান্তভাব দেখে তিনি কিছুটা শঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, কি করতে চাইছেন আপনি? সোহান চৌধুরী সাহেরা চৌধুরীর দিকে একবার তাকালেন, তারপরে আবার এই দৃষ্টি ঘোরালেন রিদির দিকে। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শীতলতা। তিনি বললেন, সেটাই যেটা সবার জন্য ভালো হবে। বলেই সোহান চৌধুরী কয়েক পায়ে গিয়ে রীতির একদম সামনে গিয়ে দাঁড়ালেন। রীতি তখনও ভয়ে আর কান্নায় কুঁকড়ে আছে। সোহান চৌধুরী খুব নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বলতে শুরু করলেন, আমি জানি তোদের সম্পর্কটা জাস্ট নামে, শুধু কাগজে কলমে বিয়ে হয়েছে, কিন্তু গভীর যাওয়ার মতো সম্পর্ক তোদের এখনো তৈরি হয়নি। আর শুভ্রের সাথে যে তুঘল কি রাগ অভিমান চলছে এটাও আমি জানি। দেখে রীতি ভালোবাসিস, দেখ রীতি ভালোবাসিস বলে ভালোবাসা হয় না রে মা। এখন তোরা যেটা করছিস সেটা সিনব মোহি না, 2 দিন পর এই মোহ ঠিকই কেটে যাবে। রীতি মুখ তুলে কিছু বলতে চাইল, কিন্তু সোহান চৌধুরী তাকে থামিয়ে দিয়ে আবার বললেন, আমি তোর মামা হই, আমি কখনোই চাই না তোদের এই পাগলামের জন্য আমাদের 2 পরিবার দীর্ঘদিন সম্পর্কে ফাটল ধরুক। আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করলে তার চাপটা সরাসরি পরিবারের উপর পড়ে। আজ তুই আর শুভ্র হুট করে ঝগড়া করবি, আর সেই ঝগড়া আজ এসে লাগবে আমাদের গায়ে। তখন ইকবাল আহসান বলবে সোহান চৌধুরী চলে ভালো না, আমি বলবো ইকবাল হাসানের মেয়ে ভালো না। এভাবে কাছের সম্পর্কে আড়ালে পরমাত্মীয়তার মধ্যে চরম শত্রুতা জন্ম নেয়। আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। সোহান চৌধুরী একটা দীর্ঘ শ্বাস ছেড়ে রীতির পাংশুটে হয়ে যাওয়া মুখের দিকে তাকালেন। তার কণ্ঠে এখন শাসনের চেয়ে বেশি কাজ করছে এক ধরনের বৈষয়িক যুক্তি। তিনি আবার বলতে শুরু করলেন, সুব্রত সাথে রাগ করে চলে গেছে এটাও আমি জানি। শুভ্র চলে যাওয়ার পর থেকে তুই ঠিকমতো খাস না, কারোর সাথে কথা বলিস না, স্বাধীন মূর্তির মতো চুপ থাকিস। আয়নায় নিজের চেহারা অবস্থা একবার দেখেছি, মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। এখন আমার ছেলে যে রাগ ধর কথার কথা, তোদের বিয়ে আমরা মেনে নিলাম, তখন যদি আবার শুভ্র রাগ করে কোথাও চলে যায় আর তোর এই দশা হয়, তখন তোর তোর বাবা কিভাবে ইকবাল হাসান এভাবে আমরা তোকে দেখতে দেই না, ঠিক মতো দেখাশোনা করি না, লোকে বলবে শুভ্র ভালো ছেলে না, সে স্ত্রীকে সম্মান করতে জানে না। এভাবে হাজারো কলঙ্ক আর ভুল বোঝাবুঝি আমাদের 2 পরিবারের মধ্যে ফাটল ধরাবে, জন্ম নেবে অজন্ম শত্রুতা। পুরো ড্রয়িং রুমে তখন সোহান চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। সবার নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম। সোহান চৌধুরী এবার একটা দম ফেলে সরাসরি ইকবাল এহসানের সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখের দৃষ্টি এখন পাথরের মতো শক্ত। ইকবাল, আমি চাই না আমাদের দীর্ঘদিন সম্পর্ক কোনো আঁচ লাগুক। আমাদের আত্মীয়তা আর বন্ধুত্ব অটুট রাখার জন্য আমি এখন যা করতে চাইছি, আশা করি তুমি তাতে কোনো বাধা দিবে না। উপস্থিত সবাই তখন চরম কৌতূহল আর উৎকণ্ঠা নিয়ে সোহান চৌধুরীর দিকে তাকিয়ে আছেন। ইকবাল এহসানও বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। সোহান চৌধুরী এবার চূড়ান্ত ঘোষণাটি দিলেন, আমি শুভ্র আর রীতির আইনের মাধ্যমে ডিভোর্স করাবো। আর ইকবাল, তোমার মেয়ে বড় হয়েছে, পড়াশোনা যেটুকু করেছে ওইটুকু অনেক পড়াশোনার পিছনে আর সময় নষ্ট না করে বিয়ের ব্যবস্থা করো। মেয়ের মানুষের এত পড়াশোনা করার দরকার নেই, সেই তো বিয়ের পর সংসারেই সামলাতে হবে। এরপর যদি ওর বর চায় তবে সে বিয়ের পর পড়াশোনা করবে। কথাটা শুনে রীতি মুহূর্তে হিতাহিত জ্ঞানশূন্য এলো।
ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে লজ্জা শরম সব ভুলে গিয়ে সে সরাসরি আছড়ে পড়ল সোহান চৌধুরীর পায়ের উপর। দুই হাতে তার পা জপটে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। তার কান্নায় ড্রয়িং রুমের দেয়ালগুলো যেন বিদীর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহর দোহাই লাগে মামা, এসব করো না। আমি শুভ্র ভাইকে পাগলের মতো ভালোবাসি। শুভ্র ভাইকে ছাড়া আমি এই পৃথিবীর কোনো পুরুষকে স্বামীর নজরে দেখতে পারবো না। মামা, তোমার পায়ে ধরি, আমাকে শুভ্র ভাইয়ের থেকে আলাদা করো না। তুমি যা বলবে আমি তাই করব। সারা জীবন তোমাদের বাড়ি চাকরানি হয়ে থাকবো, কিচ্ছু না দিলেও এক ফোঁটা অভিযোগ করব না। তবু মামা, আমাকে শুভ্র ভাইয়ের থেকে আলাদা করে দিও না, আমি মরে যাব তাকে ছাড়া। সোহান চৌধুরী পাথরের মূর্তির মতো নির্বিকার দাঁড়িয়ে রইলেন। তার চোখে মুখে কোনো দয়া বা মায়ার লেশ মাত্র নেই। রাবেয়া এহসান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদিকে টেনে তুলতে লাগলেন। তিনি হৃদির হাতে সজোরে টান দিয়ে গর্জে উঠলেন, উঠ বলছি, উঠ হারামজাদি, আমাদের মুখ পুরালি তুই। এত আদর যত্নের ফলাফল তুই এইভাবে দিলি কুলাঙ্গার মেয়ে। কিন্তু হৃদি যেন আজ পাথরের গায়ে আছড়ে পড়া এক লহরী। সে সোহান চৌধুরীর পা ছাড়ল না। বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আকুতি করতে লাগলো। মামা, তুমি আমাকে শুভ্র ভাইয়ের থেকে আলাদা করে দিও না। তোমার ছেলেকে আমি আমার নিঃশ্বাসের চেয়েও বেশি ভালোবাসি। হ্যাঁ, এটা মোহনা মামা। তুমি বলো না কি করলে বিশ্বাস করবে এটা ভালোবাসা। ভালোবাসা প্রমাণ করার জন্য আমি সব করব। তুমি শুধু একটাবার বলো কি করতে হবে আমায়। সোহান চৌধুরী সেদিন একটা কথাও বলেননি। তার এই নীরবতা যেন চাবুকের চেয়েও বেশি ক্ষতবিক্ষত করছিল হৃদিকে। হৃদি তার পা ছাড়তে চাইল না। সে যেন জীবনের শেষ সম্বল হিসাবে শুভ্রকে ভিক্ষা চাইছে। কিন্তু ইকবাল এহসান আর রাবেয়া এহসান নির্দয়ভাবে টেনে হিঁচড়ে হৃদিকে তুলে নিয়ে যেতে লাগলো। দিদি চাপে না, সে মাটিতে নখ দিয়ে আঁকড়ে ধরার চেষ্টা করছে। রাবেয়া এহসান ক্ষিপ্ত হয়ে হৃদির গালে পিঠে এলো পাথারি চড়থাপ্পড় দিতে লাগলেন। শারীরিক যন্ত্রণা হৃদিকে স্পর্শ করল না, তার সমস্ত দহন এখন হৃদয়ে। টেনে নিয়ে যাওয়ার সময় হৃদি সোহান চৌধুরীর দিকে তাকিয়ে শেষবারের মতো চিৎকার করে বলল, মামা, তুমি আমার ভালোবাসাকে মোহ ভাবছো? দেখে নিও তোমার ছেলেকে যদি এই হৃদি মেয়েটা না পায়, তাহলে এই মেয়েটা জীবিত থাকবে না, একটা লাশে পরিণত হবে।